রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যকার চরম উত্তেজনাপূর্ণ এবং এই সিজনের সর্বশেষ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা 4-3 গোলের ব্যবধানে পরাজিত করে লা লিগার শীর্ষস্থান আরও সুদৃঢ় করল এবং প্রথমবারের মতো এল ক্লাসিকোর ইতিহাসে এক সিজনে 4বার রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে পরাজিত হলো। এর আগে 2010 সালে টানা গার্দিওলার অধীনে 5 ম্যাচ পরাজিত হয়েছিল, আর এবার 2025 সালে অর্থাৎ 2024-25 মৌসুমে হান্সি ফ্লিকের অধীনে এই মৌসুমের 4টা এল ক্লাসিকোই পরাজিত হলো রিয়াল মাদ্রিদ। সো রিয়াল মাদ্রিদ 4-3 গোলের ব্যবধানে বার্সেলোনার কাছে পরাজিত হওয়ার মাধ্যমে লা লিগার তাদের যে টাইটেল জয় করার স্বপ্ন সেটা কিন্তু ভেঙে গিয়েছে এবং বার্সেলোনার রীতিমতো তারা মাত্র আর বাকি রয়েছে 3টি ম্যাচের মধ্যে আর একটি ম্যাচ জয় করলেই তারা লা লিগার এই সিজনের জন্য চ্যাম্পিয়ন হয়ে যাবে অফিসিয়ালি। সো এখানে এই ম্যাচ নিয়ে আপনি রেফারি যে ধরনের পারফরমেন্স নিয়েছে তার সমালোচনা করতেই পারেন। তাছাড়া বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ তাদের যে ডিফেন্সের অবস্থা সে সম্পর্কে অনেক ক্রিটিসিজম করার স্পেস রয়েছে, স্পেশালি রিয়াল মাদ্রিদ তাদের সেন্টার ব্যাক থেকে রাইট ব্যাক বা লেফট ব্যাক রীতিমতো তাদের ব্যাক লাইনের ডিফেন্সের প্রত্যেকটা মেইন প্লেয়ার কিন্তু ইনজুরিতে, সেটা হোক এদার মেলিতাও, ডেভিড আলাবা বা রুডিগার, তাদের যে মেইন সিবি বা সেন্টার ব্যাক তারা কিন্তু ইনজুরিতে রয়েছে। তাছাড়া রাইট ব্যাক পজিশনে দলের নির্ভরযোগ্য প্লেয়ার ডানি কারবাহাল বা লেফট ব্যাক পজিশনের ফার্ল্যান্ড মেন্ডি। সো তাছাড়া মিডফিল্ড পজিশনের কামাভিঙ্গা ইনজুরি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এই সিজন রিয়াল মাদ্রিদের জন্য একটা দুঃস্মৃতি হিসেবেই থাকবে, কারণ বার্সেলোনার এগেইনস্টে যেভাবে তারা টানা 4টি এল ক্লাসিকোতে বিপর্যস্ত হলো সেটা একরকমের লজ্জাজনক। এক বছর আগের অর্থাৎ বর্তমান ইউসিএল বা বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ক্লাব রিয়াল মাদ্রিদের। সো স্পেশালি আপনি যদি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার এই ম্যাচে নিয়ে বলেন, সো ডেফিনেটলি রেফারি যার নাম হচ্ছে হার্নান্দেজ যে ধরনের অফিশিয়েটিং তিনি করেছেন সেটা অবভিয়াসলি একটা লজ্জাজনক। আপনি জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য গেম। রীতিমতো বার্সেলোনার এগেইনস্টে এই ম্যাচে বড় ধরনের বেশ কিছু সিদ্ধান্ত দিয়েছেন যেগুলো কমপ্লিটলি বার্সেলোনার এগেইনস্টে গিয়েছে। সেটা যদি শুরু করতে পারেন যে ক্লিয়ান এমবাপ্পের যে দ্বিতীয় গোলটা ডেভেলপমেন্ট থেকে লামিন ইয়ামালকে মধ্যমাঠে ফাউল করা হয়, যেখানে রীতিমতো বল ছাড়াই ফেদে ভালভার্দে লামিন ইয়ামালের লেগের উপরে তার পা রাখেন এবং রীতিমতো একটা ফাউল, সেটা কিন্তু ফিল্ডের রেফারি তাছাড়া হচ্ছে পরবর্তীতে ভিআরও ইন্টারভেন করেনি। রীতিমতো যেখানে সেই বলের বিল্ড আপ ফেজে লামিন ইয়ামাল ফাউলড হয় সেটা না ধরে কমপ্লিটলি তার উল্টোটা করে এবং গোলটা দিয়ে দেয়। সো প্রথম গোলের ক্ষেত্রে এটা গেল। তার পরবর্তীতে যে দেখবেন যে তার কিছু মিনিট পরেই শুওমিনি, রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার শুওমিনি রিয়াল মাদ্রিদের লাস্ট ডিফেন্ডার হিসেবে বার্সেলোনার স্ট্রাইকার ফেরান তোরেসকে ফাউল করে বসেন এবং নিয়ম অনুযায়ী তিনি রেড কার্ড ডিজার্ভ করেন, অর্থাৎ ডিরেক্ট রেড কার্ড দেখতে পাওয়ার কথা, কারণ এটা একটা সিরিয়াস ফাউল ছিল এবং লাস্ট ম্যান ডিফেন্স হিসেবে তিনি রীতিমতো একটা চমৎকার সুযোগ নষ্ট করেন এবং যেখানে কিনা রেড কার্ড ডিজার্ভ করে তারপরও কিন্তু রেফারি তাকে ইয়েলো কার্ড দেখিয়েছেন। তার পরবর্তীতে যদি বলেন যে খেলার শেষের দিকে সেই শুওমিনি যে কিনা রেড কার্ড ডিজার্ভ করে তা তিনি হচ্ছে ডিবক্সের ভিতরে একটা বল, বার্সেলোনার অ্যাটাকের একটা বল কিন্তু হচ্ছে হ্যান্ডবল হয়, যদিও পরবর্তীতে ভিআর এর মাধ্যমে পেনাল্টি বাতিল করে, অর্থাৎ পেনাল্টি দেয়নি। সো এই ধরনের সিনারিওতে যে রকমের সিদ্ধান্ত আজকে রেফারি নিয়েছে সেটা অ্যাবসলিউটলি শেমফুল, কারণ একদম পিওর যেগুলো বার্সেলোনার পক্ষে যাওয়ার কথা সেগুলো কিন্তু
রিয়াল মাদ্রিদের পক্ষে গিয়েছে এবং এক রকমের বায়াসড অফিশিয়েটিং আমরা আজকের এই রেফারির কাছ থেকে দেখেছি। তার পাশাপাশি আপনি যদি চতুর্থ গোলের ক্ষেত্রে বলেন, আপনি যদি শুওমিনির হ্যান্ডবল কাউন্ট না করেন এট দ্য সেম টাইম, তাহলে তো ফার্মিন লোপেজ যে একদম ম্যাচের লাস্ট মিনিটে যে একটা অসাধারণ গোল তিনি করলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বিল্ড আপের সময় তার হাতে লাগছিল এবং সে কারণে বল কিন্তু পরবর্তীতে ফাউল হিসেবে হ্যান্ডবল হিসেবে গণ্য করে গোলটা বাতিল করে দেন। এটা অ্যাবসলিউটলি অযৌক্তিক ছিল, কারণ তার কিছুক্ষণ বা কিছু মিনিট আগেই যেখানে সৌমিনির একদম ডিরেক্ট হ্যান্ডবল সেটা তিনি ক্যান্সেল করে দেন রেফারি, সেখানে তার এগেইনস্টে বিল্ড আপ ফেজের একটা বল হ্যান্ডবল যেখানে কিনা প্রতিপক্ষের প্লেয়ার পজিশন রিগেইন করেছিল, তার পরবর্তীতে তার কাছ থেকে বল রেট্রিভালের মাধ্যমে কিন্তু ফার্মিন লোপেজ পরবর্তীতে ড্রিবলিং করে একটা অসাধারণ গোল করেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কিন্তু পরবর্তীতে ভিআর এর সাহায্যে রেফারি এই ডিসিশনটাও চেঞ্জ করে দেন। সো আলটিমেটলি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার এই ম্যাচে অ্যাটলিস্ট চারটা গুরুত্বপূর্ণ ডিসিশন বার্সেলোনার এগেইনস্টে গিয়েছে এবং রিয়াল মাদ্রিদের পক্ষে গিয়েছে। তারপরেও কিন্তু বার্সেলোনা এই ম্যাচে 4-3 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে। সো বুঝতেই পারছেন যে কি ধরনের ডমিনেশন তারা রীতিমতো শো করছে। তাছাড়া এই ম্যাচটা আপনার অনেকটা এই সিজনের সামারি, কারণ হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে এই সিজনে 4 ম্যাচে মুখোমুখি হয়েছে এবং 4বারই তারা রিয়াল মাদ্রিদকে পরাজিত করেছে এবং প্রত্যেকটা ম্যাচে রীতিমতো বড় ব্যবধানে পরাজিত করেছে। সেটা অক্টোবরের সান্তিয়াগো বার্নাব্যুতে যে ক্লাসিকো, সেখানে 4-0 গোলের ব্যবধানে জয়। তার পরবর্তীতে সুপার সৌদিতে অনুষ্ঠিত সুপার লিগে সেখানে 5-2 গোলের ব্যবধানে জয়। তারপর কিছুদিন আগে কোপা দেল রের ফাইনালে 3-2 গোলের ব্যবধানে জয় এবং আজকে চ্যাম্পিয়ন্স লিগে আজকে লা লিগার গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোতে 4-3 গোলের ব্যবধানে জয়ের মাধ্যমে এই সিজনে কিন্তু টানা 4বার রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা পরাজিত করলো। সো আপনি যদি সম্পূর্ণভাবে একটা চমৎকার একটা অ্যাপ্রোচ হিসেবে এই সিজনে বার্সেলোনার পারফরমেন্স দেখেন, তাহলে দেখতে পারবেন ডেফিনেটলি তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দিস সিজন ইন ইউরোপ। স্পেশালি আজকের এই ম্যাচের পারফরমেন্সের উপর বা এই পারফরমেন্স দেখে বার্সেলোনা ফ্যানরা রিগ্রেট করতেই পারেন যে অ্যাকচুয়ালি দে ডিজার্ভ ইন দ্য ইউসিএলস ফাইনাল। ইন্টার মিলানের এগেইনস্টে যেভাবে বার্সেলোনা নকড আউট হলো, সেটা এক রকমের ম্যাচে 70 বা 75% পজিশন ধরে রেখে পিওর ডমিনেশন করার পরেও কিন্তু বেশ কিছু মিস চান্স বা আদার্স ডিফেন্ডিং হিরোরের মাধ্যমে কিন্তু ইন্টার মিলানের এগেইনস্টে 4-3 গোলের ব্যবধানে পরাজিত হয়। সো সব মিলিয়ে হতাশাজনক এবং এটা একটা এই টিমের জন্য হার্ট ব্রেকই ছিল, কারণ আপনি যদি বার্সেলোনার এই স্কোয়াডটা দেখেন তাহলে দেখবেন যে একদম ইয়ং স্প্যানিশ ট্যালেন্ট উইথ ফ্র্যাঙ্কি ডিয়ং বা ইনিগো মার্টিনেজ, স্প্যানিশ এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার, যিনি কিনা জাস্ট 1-2 সিজন আগে বার্সেলোনার এই ক্লাবে যোগদান করেন। তিনি কিন্তু এখন ডিফেন্ডারদের মূল হিসেবে কাজ করেন বা যে কোনো গুরুত্বপূর্ণ সময়ে তিনি কিন্তু হচ্ছে দলকে লিড দেন। তাছাড়া আপনি যদি আন্ডা বাচ্চা বা কুবার্সির কথা বলেন, যিনি কিনা 17-18 বছর বয়সে হাই লেভেলে এই ধরনের ক্লাসিক ডিফেন্ডিং তিনি যেভাবে করেন সেটা অবভিয়াসলি অ্যাপ্রিশিয়েবল। তাছাড়া লামিন ইয়ামালকে নিয়ে তো কথা বলার কোনো দরকার নাই, কারণ 17 বছর বয়সী এই লামিন ইয়ামাল তিনি অলরেডি শো করেছেন যে তিনি আসলে কি করতে পারেন। সো ডেফিনেটলি ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় তারকা হিসেবে লামিন ইয়ামালকে গণ্য করা হচ্ছে এবং তিনি অলরেডি বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের এগেইনস্টে কিন্তু 2 লেগেই, ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগে তিনি প্রমাণ করেছেন যে হ্যাঁ, তিনি ফিউচারের সবচেয়ে বড় তারকা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন। এবং এটি হয়তো মেবি লিওনেল মেসির পরে সবচেয়ে প্রতিভাবান প্লেয়ার, যিনি যদি ইনজুরি মুক্ত থাকতে পারেন এবং তার এই ফর্ম যদি ক্যারি করতে পারেন, সো ডেফিনেটলি
সেও একজন ফিউচারের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার হতে যাচ্ছে নিঃসন্দেহে। সো ডেফিনেটলি এই বার্সেলোনার এই রিয়াল মাদ্রিদের এগেনস্টে জয়ের মাধ্যমে তারা কিন্তু লা লিগাতে বর্তমানে 7 পয়েন্টে এগিয়ে গিয়েছে, এবং অফিসিয়ালি তাদেরকে লা লিগা জিততে হলে অর্থাৎ জয় করার জন্য, অফিসিয়ালি ক্রাউন্ড হওয়ার জন্য আর মাত্র একটি ম্যাচ জয় করলেই হবে, বা 2টা ম্যাচ ড্র। এখনো ম্যাচ বাকি রয়েছে 3টা, তার ভিতরে যে কোনো একটা ম্যাচ জয় করলেই কিন্তু বার্সেলোনা অফিসিয়ালি লা লিগা জয় করবে। সো আলটিমেটলি যদি বার্সেলোনার এই সিজনটা সাম আপ করেন, তাহলে জাস্ট চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অপ্রত্যাশিতভাবে ইন্টার মিলানের এগেইনস্টে পরাজিত হয়ে বিদায় নেওয়ার পরে বার্সেলোনা কিন্তু এই সিজনে ডোমেস্টিক লেগ ট্রেবল জিততে যাচ্ছেন, কারণ এর আগে সুপার লিগা বা কোপা দেল রের ফাইনাল কিন্তু তারা অলরেডি জয় করেছে, অর্থাৎ তারা অলরেডি এবছর 2টা শিরোপা জয় করেছে। এখন লা লিগা চ্যাম্পিয়ন যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তারা 3টি ট্রফি জয় করে, অর্থাৎ ডোমেস্টিক ট্রেভেলের মাধ্যমে একটা চমৎকার সেশন শেষ করবে। কারণ হান্সি ফ্লিক জাস্ট এই সিজনে নতুন কোচ হিসেবে আসছেন, তার পাশাপাশি বার্সেলোনা কিন্তু ফাইনান্সিয়াল যে ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছে, সেখানে ফাইনান্সিয়াল ফেয়ার প্লে রুলের কারণে কিন্তু দানি ওলমো বা পাও ভিক্টরকে কিন্তু সাইন করতে তারা যথেষ্ট বেগ পেয়েছে, এবং পরবর্তীতে কোর্টের মাধ্যমে তারা কিন্তু এখন রেজিস্ট্রি আছে। তো সব মিলে এই ধরনের একটা ক্যাউস বা ফাইনান্সিয়াল ক্রাইসিস, তারপরে এত সব চ্যালেঞ্জ উত্তরে রীতিমতো বার্সেলোনা নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে যে পারফরমেন্স দিয়েছে, সেটা অবভিয়াসলি প্রশংসনীয় বা প্রশংসার যোগ্য। আর স্পেশালি এই দলে কিন্তু প্রতিভাবান এবং তরুণ ফুটবলারদের সমন্বয়ে তৈরি, যেখানে আপনি লামিন ইয়ামাল 17 বছর বয়সী, বা পাউ কুবার্সি, আলেহান্দ্রো বালদে বা গাভির কথা বলতে পারেন, তারা কিন্তু একদম ইয়ং। আর মিডফিল্ডের মাইস্ট্রো অর্থাৎ পেদ্রির কথা না বললেই নয়, যিনি কিনা রীতিমতো মিডফিল্ডের রিদমটা কন্ট্রোল করেন বা ডিকটেট করেন ম্যাচটা, যে বা রিদম অফ দ্য প্লে কন্ট্রোল করেন। সো পেড্রি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার, দ্য ওয়ে হি ইজ পারফর্মিং ইন দিস সিজন ইজ অ্যাবসলিউটলি পিওর ক্লাস, আপনাকে বলতেই হবে। তাছাড়া আপনি যদি বার্সেলোনার অ্যাটাকিং দিকে দেখেন, যে রাফিনহা, যিনি কিনা ব্যালন ডিওর কন্টেন্ডার এই সিজনের জন্য বা এই বছরের জন্য যাকে বিবেচনা করা হচ্ছে, ইউরোপিয়ান টপ 5 লিগের ভিতরে মোহাম্মদ সালার সাথে 56 গোল অ্যাসিস্ট করে তিনি কিন্তু এখন প্রথম স্থানে আছেন, অর্থাৎ ব্যালন ডিয়ার জয় করার যে র্যাঙ্কিং, অবভিয়াসলি তিনি এখন টপ 5 এর ভিতরে আছেন। সো তাছাড়া লেভানডস্কির কথা বলতে পারেন, লেভানডস্কিও কিন্তু অ্যারাউন্ড 40 গোল তিনি এই সিজনে করছেন। সো এই হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার প্লেয়ার যেভাবে তাদের পারফরমেন্স উন্নত করেছে লাস্ট সিজনের তুলনায় এই সিজনে, এবং যেভাবে দলটা একটা টিম হিসেবে বা একটা প্রপার সিস্টেম হিসেবে ফাংশন করছে, সেটা এক রকমের অবিশ্বাস্য। সো আজকের এই ম্যাচে জয় করার মাধ্যমে কিন্তু অলমোস্ট তারা লা লিগা জয় করে নিল। এখন জাস্ট ফর্মালিটি, যদি তারা সামনের 3 ম্যাচের ভিতরে মাত্র 2 পয়েন্ট বা যে কোনো একটা ম্যাচ জিততে পারে, তাহলে কিন্তু তারা অফিসিয়ালি লা লিগা ক্রাউন্ড হয়ে যাবে। সো এটা আপনি সাকসেসফুল একটা সিজন বলতেই পারেন, কারণ নতুন এবং তরুণ নির্ভর এই দল জাস্ট চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে আকস্মিক বা অপ্রত্যাশিত বা একটা হার্ট ব্রেকের মাধ্যমে বিদায় নেয়। তাছাড়া এই ম্যাচটার বাদ দিলে কিন্তু ডেফিনেটলি হান্সি ফ্লিক বার্সেলোনাকে আবারও তাদের আগের স্থানে ফিরিয়ে নেওয়ার যে প্রচেষ্টা, সেটা কিন্তু অব্যাহত রেখেছেন, এবং আরো চমৎকারভাবে কিন্তু কামব্যাক করছেন। সো এটা আশা করাই যায় যে এই নতুন তরুণ তুর্কিদের মাধ্যমে বার্সেলোনা কিন্তু সামনের সিজনগুলোতে আরো বেটার পারফরমেন্স দেখাবে, স্পেশালি পাউ কুবার্সি ডিফেন্ডার হিসেবে, পেদ্রি মিডফিল্ডে, এবং অ্যাটাকে লামিন ইয়ামাল, যারা লামাসিয়ান এই কিডগুলো কিন্তু যখন তাদের প্রাইমে অর্থাৎ আরো 2-1 বছর পরে উত্তীর্ণ হবে, তখন কিন্তু আরো বেটার পারফরমেন্স আমরা দেখতে পারবো এদের কাছ থেকে। সো ডেফিনেটলি বার্সেলোনার জন্য সামনের ফিউচার উজ্জ্বল। আর তাছাড়া আজকের এই ম্যাচে কিন্তু রীতিমতো লা লিগার টাইটেল জয়ে রিয়াল মাদ্রিদের যে যা একটু আশা ছিল, সেটা কিন্তু একদম শেষ। সো বার্সেলোনা এখন যে কোনো একটা ম্যাচ জিতে তারা শিরোপা উদযাপন করতে পারে, এবং পরবর্তী সিজনের জন্য আরো চমৎকারভাবে সিজন শুরু করতে পারে। সো ডেফিনেটলি দে আর গোয়িং টু
রুল দ্য ফুটবল এগেইন। আপনার কাছে কি মনে হয় বার্সেলোনা এই সিজনের পারফরমেন্স কেমন ছিল, বা সামনের সিজনে কেমন করতে পারে, বা চ্যাম্পিয়ন্স লিগ তারা জয় করতে পারে কি না? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।